আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে phrases and their classification and implementation in IELTS. So, প্রথমেই যদি আমরা ডেফিনেশনের দিকে যাই, এখানে ডেফিনেশনে কি বলা যায় যে এখানে a phrase is a group of words that work together as a single unit. এখানে single unit means হচ্ছে যে আপনি work as a single parts of speech. ঠিক আছে, সিঙ্গেল ইউনিট মিন্স দ্য ওয়ার্ক অ্যাজ এ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, অ্যান্ড নেক্সট অন বাট ডোন্ট কন্টেইন বোথ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এখানে একটু বোঝার আছে, ভার্ব, দেয়ার ইজ আ ভার্ব, দেয়ার উইল বি এ ভার্ব। ঠিক আছে, ফ্রেজে ভার্ব থাকবে, থাকে, কিন্তু এটা এক্সাক্ট জিনিসটা হচ্ছে ফাইনিট ভার্ব থাকবে না। বুঝাইতে পারছি? কি থাকবে না? ফাইনিট ভার্ব থাকবে না। ফাইনিট ভার্বের ডেফিনিশন আমি আপনাদের বোঝাইছি, ফাইনিট ভার্ব কি, এটা এখন আর এক্সপ্লেইন করার দরকার নাই। সো ফ্রেজে ভার্ব থাকবে, কিন্তু কোন ধরনের ভার্ব থাকবে না? ফাইনিট ভার্ব থাকবে না, এন্ড সাবজেক্ট থাকবে না। তবে সেখানে একটা মেইন হেডিং ওয়ার্ড থাকবে। মেন হেডিং ওয়ার্ড মিন্স হচ্ছে যে যদি এটা নাউন ফ্রেজ হয় তো একটা মেইন নাউন থাকবে। ঠিক আছে, যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় ওখানে একটা মেইন অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে, কিন্তু ওখানে কোনো সাবজেক্ট থাকবে না। সো যেহেতু হচ্ছে যে এখানে আহ আপনার কোনো সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব থাকবে না, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অর এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং। অর্থাৎ নিজে একা একটা মিনিং তৈরি করতে পারে না, অর্থাৎ একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করতে পারে না। তবে সেন্টেন্সে মিনিং অ্যাড করে, মিনিং অ্যাড করে অর্থাৎ ডিটেলস প্রদান করে। এটা যে কোনো কিছু সম্বন্ধে ডিটেল সেন্টেন্সে অ্যাড করতে পারে। সো যে পার্টস অফ ফ্রেজ, এটা হচ্ছে যে ওয়ার্ক অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেস এডিশনাল মিনিং, বাট সে একা কোনো মিনিং তৈরি করতে পারে না। অর্থাৎ সে সেন্টেন্স ক্লজ গুলা যেভাবে হচ্ছে একা মিনিং করতে পারে, এরা একা মিনিং করতে পারে না, কিন্তু এরা অতিরিক্ত তথ্য প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেজেস। প্রথমে হচ্ছে যে আমরা ডেফিনিশন গুলা দেখি। আমাদের 4টা মডিউলেই হচ্ছে যে আমরা ফ্রেজ দেখবো। ঠিক আছে, স্পেশালি হচ্ছে যে আমাদের রাইটিং, স্পিকিং, ওখানে আমাদের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে গ্রামার মার্কিং আছে। তো ওইটা পাওয়ার জন্য আমাদের কি করা লাগে? বোথ স্পিকিং এন্ড রাইটিং উই হ্যাভ টু মেক কমপ্লেক্সিটি অফ সেন্টেন্সেস। অর্থাৎ ওখানে আমাদের কমপ্লেক্সিটি মিন্স, এখানে আপনারা অনেকেই মনে করেন যে জাস্ট অনলি কমপ্লেক্স সেন্টেন্স, নট লাইক দ্যাট। ইট কনসিস্ট অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্সেস। এখন বলতে পারেন সিম্পল সেন্টেন্স কিভাবে কমপ্লেক্সিটি ক্রিয়েট করে। আমি সিম্পল সেন্টেন্সের সাবজেক্টটাকে একাধিক ফ্রেজ দিয়ে হচ্ছে যে মডিফাই করব। অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকেই হচ্ছে যে একটা ওয়ার্ড সেন্টেন্সের মতো যদি আমি ক্রিয়েট করি। লাইক আমি যদি উদাহরণ দেই, এস
দেখেন, এ সাকসেসফুল ওয়ার্কিং মাদার উইথ চিলড্রেন, এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। এটা দিয়ে হচ্ছে যে, যদি হচ্ছে যে আমি একটা সিম্পল সেন্টেন্স মনে করি, মেক করি, এখানে ইজ দিয়ে একটা সিম্পল সেন্টেন্স আমি মেক করলাম, ঠিক আছে? তাহলে এই সিম্পল সেন্টেন্সটাও কমপ্লেক্সিটি ক্রিয়েট করছে কিভাবে? এই যে যে ফ্রেজ দিয়ে দেখেন, প্রি অ্যান্ড পোস্ট মডিফিকেশন অফ এ নাউন ফ্রেজ, এটা ক্রিয়েট করে এটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করছি। সো আমরা যখন হচ্ছে যে বলবো যে স্পিকিং অ্যান্ড রাইটিং এ আমাদের কমপ্লেক্সিটি ক্রিয়েট করা লাগে, তখন হচ্ছে যে এই যে যে জিনিসগুলা সবকিছু মিলায়ে যে আমাদের সিম্পল সেন্টেন্স ও কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে পারে। শুধু যে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সই মেক করতে হবে এরকম না, এখানে সবগুলা স্ট্রাকচার মেনটেন করেই হচ্ছে যে আমাদের কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে হবে। সো এই জন্য হচ্ছে যে আমাদের এই যে যে ফ্রেজেস গুলা, এই ফ্রেজেস গুলার সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যে আমরা যাতে হচ্ছে যে আমাদের রিডিং এর সময় আমরা ধরতে পারি, অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং এ আমরা যাতে সেন্টেন্স গুলা মেক করতে পারি। এই জন্য হচ্ছে যে আমাদের এই ফ্রেজেস গুলা প্রয়োজন আইএলটিএস এ। তিনটা মডিউলে চার, মানে লিসেনিং এ কম লাগে, কিন্তু বাকি তিনটা মডিউলে রিডিং এ আপনাকে আইডেন্টিফাই করা লাগে। এতদিন হচ্ছে যে আমরা যখন এই যে রিডিং পড়ি, তখন কিন্তু এই যে যে ফ্রেজেস গুলা, এই ফ্রেজেস গুলো আমরা দেখে আসছি, মানে হচ্ছে যে আমরা জান না জেনে এতদিন র্যান্ডমলি শিখছি, সাবকনসিয়াসলি দেখছি, কিন্তু এখন জেনে বুঝে ডেফিনেশন শিখে পড়বো সামনে থেকে। সো আমাদের কিন্তু তাহলে তিনটা মডিউলেই এই ফ্রেজেস গুলা ইউজ করা হয়, ঠিক আছে? এবং এগুলো অ্যাকুরেটলি ইউজ করতে পারলে আমাদের ব্যান্ড স্কোর এই যে স্পিকিং এন্ড রাইটিং এ ইনক্রিজ করবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে আমাদের ফ্রেজ পড়া লাগবে। দেন প্রথমে হচ্ছে যে আমরা সবগুলা ফ্রেজের ডেফিনেশন ব্রিফলি আমরা জানবো, দেন হচ্ছে ডিটেইল জানবো। আমি ওই যে ডেফিনেশনে বললাম যে ফ্রেজ এ সিঙ্গেল ইউনিট অর এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ ওয়ার্ক অ্যাজ এ। সো এখানে এভাবেই নামকরণ করা হয় যে a phrase that function as a noun in a sentence called noun phrase, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা যদি সামগ্রিকভাবে সবগুলা ফ্রেজকে ডিফাইন করি, সেপারেটলি না, অন সিঙ্গেল ডেফিনেশনে যদি হচ্ছে যে আমরা সবগুলা ফ্রেজকে ডিফাইন করি, তাহলে হচ্ছে যে যেই ফ্রেজ যেই ওয়ার্ডের ন্যায় ফাংশন করবে তাকে ওই ফ্রেজ হিসেবে ডাকা হয়। যেমন যদি গ্রুপ অফ ওয়ার্ড অর এ ফ্রেজ ওয়ার্ক অ্যাজ এ অ্যাজেক্টিভ, দেন ইট কল্ড অ্যাজেক্টিভ ফ্রেজ। যদি এটা অ্যাডভার্বের মতো ফাংশন করে, তখন ওটাকে কি বলবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি হচ্ছে এটা প্রিপোজিশনের ন্যায় কাজ করে, তখন ওটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হবে। অর্থাৎ এটা ফাংশনের উপর এদের ডেফিনেশন নির্ভর করে, ঠিক আছে? এবং স্ট্রাকচারটা হচ্ছে একটু একটা থেকে আরেকটা আলাদা, ঠিক আছে? তো আমরা ব্রিফলি একটু এখানে দেখি, এরপরে হচ্ছে ডিটেলস দেখবো। মানে উম, যে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের স্ট্রাকচার বিভিন্ন ভাবে হইতে পারে। তার মধ্যে একটা সিম্পল স্ট্রাকচার হচ্ছে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস মডিফায়ার, ঠিক আছে? এখানে যদি হচ্ছে যে আমরা সেন্টেন্সে দেখি যে কোন পার্টটা হচ্ছে যে আমাদের নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে, স্টুডেন্ট হু কেম ফ্রম আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডস
often lack access to quality education resources in rural areas. এখানে দেখেন কোয়ালিটি এডুকেশন রিসোর্সেস ইন রুরাল এরিয়াস, এটা এই পার্টটা পুরাটাই হচ্ছে যে নাউন ফ্রেজ। এবং তাদের মেইন নাউনটা কি বলেন তো? এখানে মেইন নাউন এডুকেশন, ঠিক আছে, কোয়ালিটি অ্যাজেক্টিভ, এন্ড রেস্ট অফ দ্য পার্ট মডিফায়ার। দেন হচ্ছে আসেন ভার্ব ফ্রেজ। ঠিক আছে, ভার্ব ক্যান বি এ ফ্রেজ। ভার্ব ফ্রেজ কখন ডাকা হয়? ভার্ব ফ্রেজ হচ্ছে যে দেখবেন যে যখন ওর সাথে মডাল আর অক্সিলারি ভার্ব অ্যাড করা থাকে, তখন ওই পার্টটাকে হচ্ছে ভার্ব ফ্রেজ বলা হয়। অর্থাৎ ভার্ব তো একটা মেইন ভার্ব থাকে, এর সাথে যখন একাধিক অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব অ্যাড করা থাকবে, তখন ওই ফ্রেজটাকে ভার্ব ফ্রেজ বলা হয়। যেমন এখানে এই এক্সাম্পলে যদি আমরা দেখি, এখানে এই যে এটা, এই যে এই পার্টটা দেখেন, এই পার্টটা হচ্ছে ভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতেছে। Many individuals who have faced financial difficulties, এখানে কিন্তু আবার হ্যাভ, হ্যাভ কি বলেন তো? হেয়ার হ্যাভ, এই ভার্ব, হ্যাভটা কি? হ্যাভ ফেসড ভার্ব। এখানে মেইন ভার্ব হিসেবে ফাংশন করতেছে। সো অনেকে বলতে পারেন ভাই এখানে হ্যাভ বিন ওয়ার্কিং, এটাকে আপনি বলতেছেন ভার্ব ফ্রেজ, কিন্তু হ্যাভ ফেসড এখানে আপনি বলতেছেন না কেন? কারণ এখানে হচ্ছে যে হ্যাভ মেইন ভার্ব এন্ড ফেসড, ফেসড কি বলেন তো? ফেসড কি? ফেসড তো ভার্ব। পার্টিসিপাল। ও এই যে আচ্ছা আচ্ছা। ফাইনান্সিয়াল ডিফিকাল্টি। ডিফিকাল্টিস একে মডিফাই করতেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পুরোটা লাইন পড়ি নাই তো। এই আপনার কথা শোনা যায় কম আপনাদের। না ভাই, বলতেছিলাম পুরোটা লাইন পড়ি নাই যে এই জন্য বুঝতে পারি নাই, পরে পুরোটা লাইন পড়ে বুঝতে পারছি যে হ্যাঁ এটা হচ্ছে পার্টিসিপল। সো পরে আমরা যদি ডিফাইন করি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা ওই যে ডেফিনিশন, এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ফাংশন, অ্যাডজেক্টিভ ওয়ার্ক অ্যাজ এ মডিফায়ার অফ নাউন অর প্রোনাউন। Similarly, adjective phrase also modify or describe a noun or pronoun. So এখানে ডিফাইন করতে গেলে হচ্ছে আসবে এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন অর প্রোনাউন। ঠিক আছে, অবশ্যই তাকে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে বা ডেসক্রিপশন প্রদান করতে হবে, তাহলে ওই গ্রুপ অফ ওয়ার্ড বা ওই ফ্রেজকে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হবে, আদারওয়াইজ নো। স্ট্রাকচার কি? অ্যাডজেক্টিভ প্লাস মডিফায়ার। ঠিক আছে, ডিটেলস স্ট্রাকচারে আমরা যাব। এখানে হচ্ছে ব্রিফ সবগুলা ফ্রেজকে আগে দেখাচ্ছি। গভর্নমেন্ট লঞ্চ এ স্কিম দ্যাট ইজ হাইলি বেনিফিশিয়াল ফর লো ইনকাম ফ্যামিলিজ। এখানে দেখেন এই যে লো ইনকাম, লো ইনকাম এই ফ্যামিলিকে মডিফাই করতেছে, এখানে কিন্তু একটা ওয়ার্ড না। ঠিক আছে, এই যে এই পোর্শন টোটালটা হাইলি বেনিফিশিয়াল ফর লো ইনকাম, এখান থেকে এই এই যে এই ফ্যামিলিজকে মডিফাই করতেছে। সো এই ওয়ার্ডগুলা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে।
দেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ যখন আহ কোনো ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করবে তখন হচ্ছে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হবে। অ্যাডভার্বের ফাংশন কি? অ্যাডভার্বের ফাংশন হচ্ছে যে সে ভার্বকে মডিফাই করবে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা ইন্টার সেন্টেন্সকে মডিফাই করবে। সামটাইমস দে টেল আস দ্য টাইম, রিজন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। সো অনেক সময় হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ড মিলে একটা টাইমকে শো করে। ঠিক আছে, গত ক্লাসে আমরা দেখছিলাম মেবি যে টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, গত ক্লাসে দেখছিলাম না? গত ক্লাসে রিডিং পড়ার জি সময়, ভাইয়া ছিল। হ্যাঁ, গত ক্লাসে রিডিং পড়ার সময় দেখাইছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা একটা সময়কে নির্দেশ করতেছে। সো এটার স্ট্রাকচার কি? অ্যাডভার্ব প্লাস মডিফায়ার অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এক্সাম্পলস এখানে দিয়ে আছে। এখন হচ্ছে পরেরটায় হচ্ছে যে যদি যাই, আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ প্রিপোজিশনের ন্যায় কাজ করে ওইটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এখানে এক্সাম্পলস দিয়ে আছে। ডিটেলস স্ট্রাকচারে আমি আহ, যখন এটা ডিটেলে যাচ্ছি তখন আলোচনা করতেছি। ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ মাত্রই আপনারা দেখে আসলেন, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা মডিফায়ার থাকবে, অ্যান্ড ওয়ার্ক অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, যে কোনো কিছু হিসেবে কাজ করতে পারে। ইনফিনিটিভটা কি কি হিসেবে কাজ করতে পারে দেখেন এখানে, নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। স্ট্রাকচার থাকবে কি? টু প্লাস ভার্ব অবজেক্ট। এখানে প্রবলেমটা হয় এই যে যে টু প্লাস ভার্ব, এটাকে অনেক সময় স্টুডেন্টরা মনে করে যে এটা একটা মেইন সেন্টেন্স, কিন্তু এটা একটা ফ্রেজ, নট ক্লজ। ক্লজও না, অনেক সময় এটাকে স্টুডেন্টরা ক্লজ হিসেবে আইডেন্টিফাই করে, এবং সেজন্য এখান থেকে এই যে আইডিয়া বা এটাকে ইসেনশিয়াল মনে করে, কিন্তু আসলে তা না। ঠিক আছে, এটা কি হিসেবে ফাংশন করতেছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এরপরে আসেন জিরান্ড ফ্রেজ। এটাও গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ কি? জিরান্ডের ফাংশন কি? নাউনের মতো ফাংশন করে। তো যে ফ্রেজ হচ্ছে যে, এখানে ফ্রেজ হচ্ছে একটা জিরান্ড থাকবে ওই ফ্রেজের মধ্যে অবশ্যই। ভার্বে, ভার্ব প্লাস নাউন, মানে হচ্ছে যে নাউন অ্যান্ড ভার্বের ফোর্স থাকবে, এবং স্ট্রাকচারে অবশ্যই তার মধ্যে একটা জিরান্ড থাকতে হবে। এরকম ফ্রেজ যখন হচ্ছে যে নাউনের মতো কাজ করবে তখন ওই ফ্রেজকে জিরান্ড ফ্রেজ বলা হবে। উদাহরণ এখানে দিয়ে আছে, দেখবেন। পার্টিসিপল ফ্রেজ কি? এটা ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যান্ড পার্টিসিপেলের স্ট্রাকচার কি? ভার্ব প্লাস আইএনজি অর পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম ভি3, ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর ভার্বের তৃতীয় ফর্ম অর্থাৎ পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা থাকবে। ডিটেলস স্ট্রাকচারে যদি যাই তাহলে হচ্ছে যে আমরা ডিটেইল এখন দেখব, যে এই ডিটেইল স্ট্রাকচার গুলা দেখবো। এটা হচ্ছে যে আমাদের আইএলটিএস বেসড। এটা এত সময় হচ্ছে যে জাস্ট ব্রিফ classification and possible example related to IELTS. But now we start more detail and related to IELTS. দেখেন, নাউন ফ্রেজটা হচ্ছে যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে ফ্রেজগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্সের অর্ডার আর সিকোয়েন্স করা হয় তাহলে এক নম্বরে থাকবে হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে যে আপনি আপনার সাবজেক্টটাকে বড় করতে পারেন, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে ওকে বড় করার জন্য এই নাউন ফ্রেজ ইউজ করতে পারেন। এবং এই নাউন ফ্রেজ ইউজ করার ক্ষেত্রে এর সাথে হচ্ছে যে আমরা স্ট্রাকচার হিসেবে কি কি ব্যবহার করতে পারি, এর সাথে হচ্ছে যে ডিটারমাইনার প্লাস নাউন ব্যবহার করতে পারি। অর্থাৎ
সিম এই নাউন ফ্রেজকে হচ্ছে যে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি এটাকে বলা হয় সিম্পল সিম্পল নাউন ফ্রেজ, আর সেকেন্ডটাকে বলা হয় এক্সপ্যান্ডেড নাউন ফ্রেজ। সিম্পল নাউন ফ্রেজ হচ্ছে যে আপনার ওইটা জাস্ট একটা ডিটারমাইনার প্লাস নাউন থাকবে, আর এ সিম্পল নাউন, ঠিক আছে, যে কোনো হইতে পারে। ডিটেইল স্ট্রাকচারে হচ্ছে যে ডিটারমাইনার প্লাস মডিফায়ার, প্রি মডিফায়ার, হেড নাউন এন্ড পোস্ট মডিফায়ার, এটা হচ্ছে যে এই এই স্ট্রাকচারটা বেশি ফলো করে। আবার শুধু এরকম হইতে পারে ডিটারমাইনার প্লাস নাউন, প্রি মডিফায়ার প্লাস নাউন, আর নাউন প্লাস পোস্ট মডিফায়ার, যে কোনো স্ট্রাকচার এখানে নিতে পারে এই একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, যে কোনো স্ট্রাকচার। অর্থাৎ এখানে যে সব সময় ডিটারমাইনার, প্রি মডিফায়ার, হেড নাউন, পোস্ট মডিফায়ার এরকম থাকবে এরকম না। এই অংশ মিলে হচ্ছে যে একটা নাউন ফ্রেজ হইতে পারে, এই অংশ মিলে একটা নাউন ফ্রেজ হইতে পারে, এই অংশ মিলে একটা নাউন ফ্রেজ হইতে পারে, এই দুই তিনটা নিয়ে একটা নাউন ফ্রেজ হইতে পারে। অর্থাৎ ক্রিয়েটিং এ কমপ্লেক্স নাউন ফ্রেজ, এটাকে বলা হয় ক্রিয়েটিং এ কমপ্লেক্স নাউন ফ্রেজ, অর্থাৎ কমপ্লেক্সিটি ক্রিয়েট করা। এখন এই যে ডিটারমাইনার হিসেবে কি কি ওয়ার্ড এখানে থাকে, ডিটারমাইনার হিসেবে এই যে যে আর্টিকেল গুলা এ এন দি, দিস, মাই, সাম, এভরি, অর্থাৎ ডিটারমাইনার যে ওয়ার্ড গুলা ওগুলা ওগুলা ডিটারমাইনার হিসেবে থাকবে। এন্ড প্রি মডিফায়ার হিসেবে কি থাকে, এটা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল আর আরেকটা নাউন থাকতে পারে। অর্থাৎ একটা হেড নাউনের সাথে এর সামনে একাধিক নাউন থাকতে পারে, তখন ওই নাউন গুলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তাহলে প্রি মডিফায়ার হিসেবে কি কি ওয়ার্ড থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, অন্য নাউন থাকতে পারে। হেড নাউন হিসেবে নাউন ওয়ার্ড থাকবে, ঠিক আছে। এন্ড পোস্ট মডিফায়ার হিসেবে থাকবে প্রিপোজিশনাল ফ্রেজ আর রিলেটিভ ক্লজেস আর ইনফিনিটিভস, ইনফিনিটিভস ফ্রেজেস, এগুলা হচ্ছে আপনার পোস্ট মডিফায়ার হিসেবে থাকবে। এখন আপনাদের যে উদাহরণটা আমি এই যে কিছুক্ষণ আগে দিলাম, ওইটা কিন্তু হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট দুইটা মিক্স করা হচ্ছে যে একটা উদাহরণ। আমি যদি আরেকটা হচ্ছে যে প্রি অ্যান্ড পোস্ট মডিফায়ার রিলেটেড ওয়ার্ড দেখাই, ফ্রেজ, নাউন ফ্রেজ দেখাই, তাহলে হচ্ছে যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কোম্পানিজ, উইথ লার্জ রিসোর্সেস। এখানে দেখেন হেডিং ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কোনটা, হেড নাউন কোনটা, এটা এই যে কোম্পানিজ। অ্যান্ড ইন্টারন্যাশনাল কি প্রিমডিফায়ার, অ্যান্ড উইথ এ লার্জ রিসোর্সেস এটা কি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হিসেবে কি অ্যাড হয়েছে এখানে, নাও এটা এটা কি, এটা কি বলেন তো, উইথ লার্জ রিসোর্সেস, প্রিপোজিশনাল ফ্রেজ, একই সাথে মডিফাই করতেছে, ঠিক আছে। সো আরো স্ট্রাকচার যদি দেখাই এই যে নাউন ফ্রেজের, নাউন ফ্রেজ
ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, নাউন এন্ড নাউন, নাউন প্লাস অ্যাড মাঝে এন্ড প্লাস নাউন, নাউন, নাউন মাঝে প্রিপোজিশন প্লাস নাউন, তারপরে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন হইতে পারে স্ট্রাকচারটা। ঠিক আছে, এরকম স্ট্রাকচার হইতে পারে নাউন ফ্রেজের। ঠিক আছে, এখানে দেখেন একটা উদাহরণ, দা ইনক্রিজিং নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ডেভেলপড কান্ট্রিজ। এই সেন্টেন্সে কোনটা কি বলেন তো? দা ডিটারমাইনার, স্টুডেন্ট ইনক্রিজিং, ইনক্রিজিং অ্যাডজেক্টিভ, নাম্বার নাউন, এইখান থেকে এইটুক প্রিপোজিশনাল ফ্রেজ ডেভেলপড কান্ট্রিজ। এটার মেন নাউন কি বলেন তো? নাম্বার। এই টোটালটা কি হিসেবে কাজ করতে পারে বলেন তো? লিখাই তো আছে সাবজেক্ট নাউন হিসেবে। এনে লেখা আছে তাই। ফ্রেজ আর ইউজড এজ সাবজেক্ট। এটা কি আমি ফ্রেজের কথা বলছি? কি ফ্রেজ ক্যান বি ইউজ অ্যাজ এ সিঙ্গেল ইউনিট or single single parts of speech, so it's what our function as a noun. So নাউনের যে ফাংশন গুলো আছে সব ফাংশন এটা প্লে করতে পারে, অর্থাৎ নাউন নাউন কি সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, সবকিছু হিসেবে বসতে পারে। ঠিক আছে, এই যে যে ডিটেলস গুলা দেখাচ্ছি এরপরে যদি রিডিং এ যদি ব্রেকডাউনের সময় ভুল হয় তখন মাইর। ওই যে আগে বললাম টাইপ অফ নাউন ফ্রেজ বেসড অন মডিফিকেশন, মডিফিকেশনের ভিত্তিতে হচ্ছে যে এটাকে সিম্পল নাউন ফ্রেজ বলা হয়। এটা শুধু হচ্ছে যে নাউন, ঠিক আছে, ডিটারমাইনার প্লাস নাউন হইতে পারে, আর হচ্ছে যে শুধু একটা নাউন থাকতে পারে। এটা হচ্ছে সিম্পল নাউন ফ্রেজ। এক্সপ্যান্ডেড আর কমপ্লেক্স নাউন ফ্রেজ হচ্ছে যে বড়, ওই যে যে প্রি অ্যান্ড পোস্ট মডিফিকেশন করে যেটা সেটা। দ্য টেস্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন। হেয়ার দ্য টেস্ট, এখানে টেস্ট নাউন অ্যান্ড দা ডিটারমাইনার, এটা সিম্পল নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে। এখন এটাকে যদি হচ্ছে যে এক্সপ্যান্ড, অর্থাৎ এক্সপ্যান্ডেড নাউন ফ্রেজ অর্থাৎ কমপ্লেক্সিটি যদি ক্রিয়েট করা হয় নাউন ফ্রেজের কমপ্লেক্সিটি ক্রিয়েট করার যে মেথড গুলা, এটা কিন্তু ওই যে বললাম প্রি মডিফিকেশন, পোস্ট মডিফিকেশন অ্যান্ড পোস্ট মডিফিকেশন একই সাথে হইতে পারে। ঠিক আছে, এগুলা দিয়ে হচ্ছে যে আমাদের নাউন ফ্রেজ এক্সপ্যান্ড করা হয়। The recent increase in tuition fees for overseas students has sparked widespread debate. দেখেন এখানে এই যে the recent increase in tuition fees for overseas student, এই পার্টটার কোনটা কি বলেন তো?
হেড নাউন কোনটা? টিউশন ফিজ। টিউশন ফিজ হচ্ছে মেইন নাউন। ইনক্রিজটা কি? দা হচ্ছে ডিটারমিনার। রিসেন্ট হুম। হচ্ছে এখনকার নাউন ফ্রেজ। না, এটাকে কি বলে যেন? ইস, আগে মনে পড়তেছে না, মানে নাউনটাকে ইয়া করতেছে আর কি, রিসেন্ট মডিফাই করতেছে। ও আচ্ছা, তাহলে তো ইনক্রিজ হবে। টিউশন ফিজ করবো টিউশন। ইনক্রিজ মেইন ইনক্রিজ, নাউন। হ্যাঁ। হ্যাঁ, ইনক্রিজ হবে এখানে, পরে বুঝতে পারছি। কারণ ইনক্রিজ হওয়ার হয়েছে, আর টিউশন ফিজ হইলে তো এটা প্লুরাল হয়ে যেত। ইনক্রিজ, এই যে ইনক্রিজ ওয়ার্ডটা ফাংশন অ্যাজ এ ভার্ব অর নাউন, তো এখানে নাউন নাউন। হিসেবে কাজ হয়েছে। এখানে হ্যাঁ, টিউশন ফির আগে ইন দিয়ে শুরু হয়েছে, মানে কি একটু প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল হ্যাঁ, ফ্রেজ। ফ্রেজ। হ্যাঁ। ঠিক আছে, স্ট্রাকচার কিছুক্ষণ হ্যাঁ, আগে দেখাইলাম না যে হ্যাঁ, আহ, এই রিসেন্টটাকে কি বলবো, মানে এটা কি নাউন? এইটা অ্যাডজেক্টিভ। হচ্ছে এটা ও অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ, হ্যাঁ, ডিটারমাইনার। ডিটারমিনার অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এটা এটা ডিটারমাইনার, এটা অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে কি, এটা মেইন নাউন। নাউন। এটা নাউন। হচ্ছে যে পরের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আর এই টোটালটা মিলে হচ্ছে যে একটা একটা নাউন। একটা নাউনের মতো নাউন, কাজ করতে। নাউনের মতো কাজ করতেছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। নাউন। এটা হচ্ছে সাবজেক্ট। এবং এটার হচ্ছে আরেকটা ইস্যু বলি, এই যে যে ফ্রেজ গুলা, এই ফ্রেজ যদি হচ্ছে নাউন ফ্রেজ আর জিরান্ড ফ্রেজ হয়, এবং তারা কি সাবজেক্ট হিসেবে ফাংশন করে, তাই তো? নাউন ফ্রেজ এন্ড জিরান্ড ফ্রেজ কি হিসেবে হ্যাঁ, ফাংশন করে? নাউন যেসব সাবজেক্ট। ফাংশন করতে পারে সেটা। যদি তারা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে ফাংশন করে, তখন তো আমাদের এসবি এর একটা ইস্যু আসবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইস্যু আসবে। এখানের মেইন নাউনটা যে যে সিঙ্গুলার হইলে এখানের ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে মেইন নাউনটা যদি প্লুরাল হয়, এখানের ভার্বটা প্লুরাল হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই যে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে অনেকেই এখানে কমা দিয়ে সেপারেট করা বিধায় এই হ্যাজ ভার্বটা যে ইনক্রিজের থেকে নিচে, এটা বুঝতে অনেকেরই কষ্ট হয়। এবং এই স্ট্রাকচারে রিডিং এ আপনি প্রচুর সেন্টেন্স দেখতে পাবেন। ঠিক আছে, এরকম স্পেশালি হচ্ছে যে আপনার ট্রু ফলস নট গিভেন এর সেন্টেন্স গুলা, যেটা হচ্ছে যে আপনার কোশ্চেনে দেয়া থাকে, ওই কোশ্চেন গুলা এরকম সেন্টেন্স স্ট্রাকচার ক্যারি করে, যাতে হচ্ছে যে স্টুডেন্টরা মেন নাউনটা, মেন আইডিয়াটা নিতে না পারে। এখানে এই যে যেমন আমরা ভুল করছি, এখানে আমি ধরেই নিলাম আমরা সবাই মিলে ভুল করছি, টিউশন ফিসটা মেইন নাউন, কিন্তু মেইন নাউনটা কি? ইনক্রিজ। ঠিক আছে, এবং প্যাসেজে গিয়ে দেখা যাবে যে এই টিউশন ফি নিয়ে একটা সেন্টেন্স মেক করছে, কিন্তু ইনক্রিজ নাউনটাকে রাখেই না। তখন তখনই হচ্ছে গড়বড়টা লাগে। এই জন্য হচ্ছে যে এই জিনিসগুলা ক্লিয়ার হওয়া লাগবে আমাদের। অনেকেই মনে করে যে ভাই এই যে যে নাউন ফ্রেজ ওইটা ডেফিনেশন, ওইটা তো তাহলে আমি ক্লাস রাখতাম না, তাহলে আমি বলে দিতাম যে যে গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ফাংশন অ্যাজ এ পার্টস অফ স্পিচ, ওইটাকে ফ্রেজ বলা হয়। এবং আহ, যে গ্রুপ অফ ওয়ার্ড যেই নাউনের মতো, যেই পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তাকে ওই ফ্রেজ বলা হবে। কিন্তু এই যে যে ডিটেলসে যাচ্ছি, এটা হচ্ছে যে আপনাদের বোঝার জন্য এবং পড়ার জন্য, এটা বুঝতে হবে এবং পড়তে হবে। এখন আমার এই আমার এই ক্লাস বা আপনি যদি এরপরে না পড়েন, তাহলে কিন্তু এই জিনিসগুলা 2 দিন মাথায় থাকবে, 3 দিন মাথায় থাকবে না। এবং এই জিনিসগুলা রিডিং পড়ার সময়
ধরে পেন্সিল দিয়ে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এই, ও এই যে এটা হচ্ছে যে এক্সপ্যান্ডেড নাউন ফ্রেজ, কমপ্লেক্স নাউন ফ্রেজ। এন্ড আপনি এই স্ট্রাকচারটা মাথায় রাখবেন বা লিখবেন, এই স্ট্রাকচার মেনটেন করে আপনাকে রাইটিং লিখতে হবে। সো আপনার এই একই সাথে তিনটা মডিউলের প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে? অনেকে মনে করে যে ভাই খালি হচ্ছে যে রিডিং পড়ায়, কিন্তু এই এটার সাথে তিনটা মডিউল বা চারটা মডিউলই জড়িত আমাদের। আর আপনারা ট্রান্সক্রাইবিং জমা দেন না কা অনেকেই? ভাই আজকেও ভুলে গেছি, একদম ভার্সিটিতে বসে বসেই কিন্তু করছি, কিন্তু ছবি দিতে ভুলে গেছি। এখন সত্যি কথা করছি ভাই, কিন্তু হ্যাঁ দিতে ভুলে বলেন। গেছি। মানে করছি আজকেও ট্রান্সক্রাইবিং টাইপের, ক্লাসে বসেই করছি, কিন্তু মনে এখন দিতে ভুলে গেছি। এখন দেখেন প্রি মডিফিকেশন ইন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজে প্রি মডিফিকেশন হিসেবে কি কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে হাই মডার্ন, আর নাউন থাকতে পারে এডুকেশন পলিসি, পার্টিসিপল থাকতে পারে রাইজিং ডেভেলপড। অর্থাৎ কি কি থাকতে পারে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে: The ongoing global demand for English language proficiency has led to a significant rise in IELTS registration. দেখেন এখানে ফাইন্ড আউট করেন তো, এখানে মেইন নাউন কোনটা, হেড নাউন কোনটা? এখানে গ্লোবাল ডিমান্ড নাউন। হেড ওয়ার্ড হচ্ছে ডিমান্ড, ডিমান্ড ডিমান্ড। ডিমান্ড হচ্ছে হেড ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা। ওইটার জন্য ভার্ব নেছে হ্যাজ, ঠিক আছে? এখানে দা অনগোয়িং কি? অনগোয়িং হচ্ছে চলমান, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল। অনগোয়িং দিয়ে বুঝাইতেছে না যে এটার ইয়েটা, অবস্থাটা, ডিমান্ডের অবস্থাটা যে চলমান। তো তাহলে এটা কি বোঝাবে বলেন? এই ওয়ার্ডটা মানে কি ওয়ার্ড? আমি তো বললামই অ্যাডজেক্টিভ, কারণ আমার কাছে মনে হয়েছে এটা অবস্থা বুঝেছে, এই জন্য আমি এটা এটা কি? অ্যাডজেক্টিভ বলছি। গ্লোবাল। এটাকে তো আমি নাউন ভাবতেছি, কারণ গ্লোবাল ডিমান্ড পুরোটা একসাথে নাউন না। ডিমান্ড অনলি নাউন। গ্লোবাল গ্লোবালটা কি এক্সপ্রেস করে? জায়গা, মানে কোন জায়গার ডিমান্ড, গ্লোবাল। পরিধি, কোথায়, হ্যাঁ। কেমন, ও কতটা ব্যাপী। আচ্ছা, পার্টিসিপলটা কেমনে বুঝবো? মানে মানে আমি বেশি গুলাই যাইতেছে পার্টিসিপল আর অ্যাডজেক্টিভের মধ্যে। আর পার্টিসিপল কি একটা নাউন একাধিক অ্যাডজেক্টিভ নিতে পারে, এই গল্প আপনাদের বলছি না? তাইলে তো এই দুটোটাই অ্যাডজেক্টিভ, আর প্রথমটা হ্যাঁ, হচ্ছে একটা পার্টিসিপল এটা হয়ে গেছে। পার্টিসিপাল। পার্টিসিপাল ওয়ার্ক অ্যাজ এ কি, ফাংশন অ্যাজ এ কি, হ্যাঁ, বল, ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ। এখানে অনগোয়িংটা পার্টিসিপাল, গ্লোবালটা অ্যাডজেক্টিভ, বোথ অ্যাডজেক্টিভ। ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এইটুকু নাউন প্রিপজিশনাল ফ্রেজ, আর টোটালটা একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ নাউন। করতেছে, এবং সেটার ভার্ব হ্যাজ আমাদের। তাইলে ভাই আমি যদি এটাকে মানে অ্যাডজেক্টিভ বলিও, তাহলে তো এত বেশি সমস্যা হইতেছে না, মানে না, পার্টিসিপালি বলতে হবে এটা এরকম। আপনার কি বলতেছেন না বলতেছেন এটা ইস্যু না, জিনিসটা আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা হচ্ছে আসলে ইস্যু। ডেফিনেশন মানে কি মেইন হয় নাউনটা এটা তো। ধরতে পারি কিনা সেটা মেইন না, মানে নাউনটা হ্যাঁ, বের করতে হবে, সাবজেক্টটা, হ্যাঁ। তাইলে তো হবে। এখন আপনাকে ইন্ডিভিজুয়ালি এটাকে
পার্টিসিপেল হিসেবে আপনাকে কোনোদিন কেউ কোনো রাইটার এক্সামিনার জানতে চাবে না যে এটা হ্যাঁ, পার্টিসিপেল কিনা। আপনি এটা হ্যাঁ, যে অ্যাজেক্টিভ এইটুকু বুঝছেন, দ্যাটস এনাফ। কিন্তু আচ্ছা, জিনিসটা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, এক্সিকিউশন পারফেক্ট, এটাই আমাদের দরকার। আমার ডেফিনেশন কি হয় এটা দরকার নাই। বুঝতে পারছি। পোস্ট মডিফিকেশন হচ্ছে যে আমাদের নাউনের পরে যে ওয়ার্ড গুলা বসে ওগুলাকে হচ্ছে যে পোস্ট মডিফিকেশন বলা হয়। হেড নাউনের পরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু পোস্ট মডিফিকেশন বলা হয়। পোস্ট মডিফিকেশন সাধারণত হচ্ছে যে অধিকাংশ সময় প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, অথবা রিলেটিভ ক্লজ থাকে, অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকে। অধিকাংশ সময় হচ্ছে যে এই দুইটা থাকে, এই এই যে উপরেরটা আর নিচেরটা। ঠিক আছে, আইএলটিএস এই দুইটা দেখা যায়, তবে এটাও হচ্ছে যে আপনি পাবেন, তবে তখন তো এটা হচ্ছে ক্লজ, চলে যাবে ক্লজের আন্ডারে। ঠিক আছে, এখন ক্লজের আন্ডারে গেলে এটার কিন্তু তখন সাবজেক্ট কিন্তু আলাদা থাকবে। এই যে যে ফ্রেজ, ধরেন এই হু, এই হু দিয়ে এটা একটা সেন্টেন্স ক্রিয়েট করবে, এটা ক্লজ। কিন্তু এর সামনে যে হেড নাউন থাকবে এই হেড নাউনের ভার্বটা কিন্তু এটার পরে গিয়ে বসবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। দেখেন এখানে আমাদের হেড নাউন কি, হেড নাউন কি বলেন তো? স্টুডেন্ট। স্টুডেন্ট, এটার হ্যাঁ। ভার্ব আসছে কোথায় দেখেন তো? ইজ, এই যে স্টুডেন্ট, হ্যাঁ। হুম, ইজ ইনক্রিজিং। তাইলে আচ্ছা ভাই, এখানে স্টুডেন্টস না, তাহলে ইজ আসছে যে এই যে যে সেন্টেন্স, নাম্বার এই যে যে অফ। সেন্টেন্স এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, 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 ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই যে যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে একটা এই এই যে রিলেটিভ ক্লজ কি করে, রিলেটিভ ক্লজের কাজ কি? রিলেটিভ ক্লজ হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন দেয়। রিলেটিভ ক্লজ নন অ্যাজ অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তো এটা তো একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কিন্তু এই টোটালটা কাজ করতেছে, টোটালটা, টোটালটা কাজ করতেছে কি হিসেবে? টোটাল জিনিসটা সাবজেক্ট হিসেবে। অ্যাজ এ সিঙ্গেল ইউনিট নাউন। এখানে যে এই যে যে এডিশনাল ইনফরমেশন, এই টোটাল ইনফরমেশন কিন্তু শুধু এই যে এই স্টুডেন্টকে ডেসক্রাইব করার জন্যই। ঠিক আছে, স্টুডেন্ট হু চুজ টু টেক দ্য আইএলটিএস টেস্ট ইন অর্ডার টু স্টাডি ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, এই টোটালটা কিন্তু অন্য কিছুকে ইন্ডিকেট করতেছে না, জাস্ট এই যে স্টুডেন্ট ওয়ার্ডটাকে কি করতেছে, ডেসক্রাইব করতেছে। So, এটা হচ্ছে যে এই যে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই তিনটা স্ট্রাকচার হিসেবে আপনি দেখবেন পোস্ট মডিফিকেশন হিসেবে নাউন ফ্রেজে। এবং এই যে যে সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করা হয়। এখানে হু থাকে বা দ্যাট থাকে। ধরেন রিডিং এর ক্ষেত্রে কি হয়, এখানে আপনার অ্যান্সারটা, এখানে হচ্ছে যে অ্যান্সারের যে নাউন সেইটা, এরপরে এখানে ডিরেক্ট অ্যান্সার এখানে বলবে না আপনাকে, এই যে যে হু দিবে, হু দিয়ে হচ্ছে বা দ্যাট দিবে, দ্যাট দিয়ে হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করবে। অ্যান্সার সম্বন্ধে আপনাকে
ধারণা দিবে, অ্যান্সার বলবে। অ্যান্সার কিন্তু আমাদের এই হুর পরিবর্তে সাবজেক্ট হিসেবে এই যে যে নাউন থাকবে, একে নিতে হবে। ঠিক আছে, এরকম স্ট্রাকচার প্রচুর দেখবেন। এটা দেখাবো রিডিং সলভ করার সময়। মানে আমি ভাই বলতে চাইতেছি যে এখানে এই যে মানে আপনি হু বললেন না, এটা দিয়ে কি পরে আমাকে মানে এটা সিঙ্গুলার একটা জিনিসকে বুঝাইছে যে কারণে পরে ইজ হইছে? বুঝি নাই, কথা একটু কাছে হেডফোনটা নেন, মাইক্রোফোনটা। মানে আমি বলতে চাইতেছি যে এখানে এই যে স্টুডেন্টস তারপরে যে কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ হয়েছে মানে ডিপেন্ডেন্ট ক্লজটা, হুম। এটা দিয়ে কি মানে একটা সিঙ্গুলার জিনিসকে বুঝাইছে যে কারণে পরে ভার্বটা ইজ হয়েছে? এখানে এটার হচ্ছে যে, ও সরি, এখানে তো এই যে নাম্বারটা হচ্ছে যে আমাদের ইয়া আমি মেইন এটাই নাউন। বলতেছি তখন থেকে যে স্টুডেন্টস যদি সাবজেক্ট হয় তাহলে না ইজ না না, কিভাবে আমি হইতেছে? এখানে এই যে এই নাম্বারটা হচ্ছে মেইন, মেইন নাউন, মেইন আচ্ছা, নাউন। নাম্বার ইজ ইনক্রিজিং এভরি হ্যাঁ ইয়ার, মানে নাম্বারটা আসলে বাড়তেছে এবং হচ্ছে হ্যাঁ, অফ স্টুডেন্টস নাম্বারটা। হচ্ছে প্রিপোজিশন, বুঝছি এবার। এটা হচ্ছে যে এই যে অপ, স্টুডেন্টের পর আহ, এটা অফ সিঙ্গুলার স্টুডেন্ট। নেয় না, সিঙ্গুলার ভার্ব নেয় হ্যাঁ না। হ্যাঁ 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 সাবজেক্টে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুল, সেই অনুসারে অফ দিয়ে কানেক্ট হইলে এই নাম্বার নাউনটা প্লুরাল আসে আর ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এবার। এখন এই যে যে এটা সেপারেটলি হচ্ছে প্রি মডিফিকেশন এন্ড পোস্ট মডিফিকেশন আলাদা আলাদা। আমাদের সেন্টেন্স একই সাথে প্রি এন্ড পোস্ট মডিফিকেশন একই সাথে থাকতে পারে। ঠিক আছে, জাস্ট স্ট্রাকচার তো দেখছেন, প্রি মডিফিকেশন এন্ড পোস্ট মডিফিকেশন কেমন কোনগুলা থাকে। কিন্তু দুইটা একই সাথে একটা হেড নাউনকে মডিফাই করে একটা নাউন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, এখানে দেখেন, দ্য রিসেন্ট সার্চ ইন, এটা মানে কি উত্থান, ইন অ্যাপ্লিকেশনস ফ্রম একাডেমিক্যালি ট্যালেন্টেড স্টুডেন্ট হু এইম টু পারসিউ হায়ার এডুকেশন ইন ইউকে রিফ্লেক্ট দ্য গ্লোবাল ট্রাস্ট ইন দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম। এখানে বলেন তো কোনটা হচ্ছে যে হেডিং নাউন, হেড নাউন? এটা কেন সার্জ? সার্জ হচ্ছে মেইন নাউনটা। হুম, না না সার্জ সার্জ। না না, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। একটা জিনিস বলি। এটা অ্যাডজেক্টিভ, এই পর্যন্ত প্রি মডিফিকেশন, এখান থেকে পোস্ট মডিফিকেশন। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। আচ্ছা তাহলে এটার ভার্ব কোনটা ভাই একটু বললেন না? হুম, এটার ভার্ব কোনটা? এই যে ট্রাস্ট, না দাঁড়ান আমি আরেকবার পড়ি। হ্যাঁ, দ্য তো ট্রাস্ট রিসেন্ট কে সার্চ বলে। ইন in application from academically talented students who aim to pursue higher education reflects uh, এখানে এটা হচ্ছে আমাদের অ্যাড নাউন তো হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনস, ভার্বটা ট্রাস্ট হওয়ার কথা তো। মিনিং করলে তো তার ট্রাস্টে অর্থ মানে আসে না।
ট্রাস্ট ভার্ব। এখানে আরেকটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে রিফ্লেক্টের কারণে। রিফ্লেক্টস, তাই তো? এই জন্য আপনার হচ্ছে যে রিফ্লেক্টটা এখানে কি? এই রিফ্লেক্টটা এখানে ভার্বের মতো লাগতেছে যে মানে হুম রিসেন্ট সার্চটা হচ্ছে গ্লোবাল ট্রাস্ট রিফ্লেক্ট করতেছে এরকম কিছু একটা। রিফ্লেক্টস দ্য, মানে এটাকে যদি আমি সবকিছু কাটছাট করে জাস্ট নর্মালি বলি তাহলে দ্য রিসেন্ট সার্চ ইন দ্য ইউকে রিফ্লেক্টস দ্য গ্লোবাল ট্রাস্ট, এরকম। হুম মানে আমার কাছে মনে হইতেছে আর কি এরকম। হুম সঠিকটা তো যদি ট্রাস্ট বলি, দ্য রিসেন্ট সার্চ ইন অ্যাপ্লিকেশন, হুম, বুঝছি। ভাইয়া রিফ্লেক্সে তো ভার্ব হয় মনে হয়, দা গ্লোবাল the ট্রাস্ট global এটা তো trust হচ্ছে in আবার the নাউন। দ্য রিসেন্ট সার্চ ইন application from academically talented student who aim to pursue higher education in UK. এর আগে যেরকম বললেন, দা হুম, গ্লোবাল ট্রাস্ট, এইটা এটা তো এটা অলরেডি এটা প্রপার এটা কাজ মেইন করতেছে। মেইন নাউন, এটা মেইন নাউন। এটা মেইন নাউন, অ্যাপ্লিকেশন না, এখানে ভুল হয়েছে। হেড ওয়ার্ড হচ্ছে সার্চ। এটা হচ্ছে যে আমাদের রাইটিং এর জন্য এরকম সেন্টেন্স মেক করা লাগবে, এই জন্য স্ট্রাকচার গুলো আপনাদের দেখতে হবে। ঠিক আছে, এগুলা আমরা হচ্ছে যে বাকি জিনিসগুলো আরো ডিটেলস দেখবো। নাউনেরও আরো কিছু বাকি আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত শিখি। নেক্সট ক্লাসে বাকিগুলা দেখবো ইনশাল্লাহ।